দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো গণ অনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিকেল ৩টায় সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। এদিকে দাবি না মানা পর্যন্ত এক চুলও না নড়ার হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। আবু সাইদ অপুর রিপোর্ট। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থ বছরে কার্যকর, প্রতিষ্ঠানের প্রস্তাবিত বাজেটে কাটছাট না করে অনুমোদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একেনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর কাকরাইলে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র শিক্ষকরা। রাস্তা ব্লকেট এবং বিরামহীন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রাখেন শিক্ষার্থীরা। স্টুডেন্টদের উপর যে হামলা করা হয়েছে সেটার জন্য প্রশাসন বা পুলিশের যে কর্মকর্তারা সেটাতে যুক্ত রয়েছে সেটার ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত ওরকম পূর্ণাঙ্গভাবে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয় নাই। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে। আমাদের লাশ যাবে, জবিয়ানের লাশ যাবে, কিন্তু জবিয়ানরা এই দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে আমরা গণ অনশনে বসবো, আমরণ অনশন যাকে বলা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলও না সরার হুঁশিয়ারি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। আর এদিকে রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতির ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট সহ বিভিন্ন স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে শিক্ষক সমিতির নেতার বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পর্যায়ে কথা বলবেন আমাদের সবার অভিভাবক, আমাদের ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যার, ইউজিসির সদস্য তানজিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেক গরম, যার কারণে আমরা উনাকে কথা বলতে দিতে পারছি না। এই পর্যায়ে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানীয় ভাইস চ্যান্সেলর, সম্মানীয় ট্রেজারার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানীয় সদস্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, যাদের সাথে আজকে সারা দিন আমরা 3 জন অনারেবল মেম্বার, ভাইস চ্যান্সেলর সহ আমরা সম্মানীয় শিক্ষক সমিতি, সম্মানীয় সাধারণ সম্পাদক, সম্মানীয় ট্রেজারার সহ সারা দিন আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল আমাদের প্রাণ প্রিয় ছাত্রদেরকে এখানে রেখে আমরা থাকতে পারি না। আজকে আমাদের এখানে আমরা এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করব, গত 14 তারিখে আমরা যখন চট্টগ্রামে গেলাম, মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন সমাবর্তন বক্তা। যেহেতু আমার ওনার পাশে বসার সুযোগ হয়েছিল, একটা বিষয়ই আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিকেরিয়াস সিচুয়েশন। এর থেকে উত্তরণ ঘটাতে হবে। বুঝে স্যার, আমরা কিছু করতে চাই, বিকজ তারা এটার অপেক্ষায় আছে, আপনার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই সব ধরনের সহযোগিতা থাকবে। এবং আমাকে ধন্যবাদ জানালেন যে বিশ্ববিদ্যালয় এই সম্পর্কে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন,
আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। এটা বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার একটা স্থান। সেখানে আমরা নিজেরা যদি নিজেদের সমস্যার সমাধান করতে না পারি, বাইরে থেকে কেউ সমাধান করতে পারবে না। সব ধরনের সহযোগিতা তারা বাড়িয়ে দিতে পারবে। সেই সহযোগী ছিল মহান প্রধান উপদেষ্টার, মহান আমাদের শিক্ষা উপদেষ্টার, আমাদের ফাইন্যান্স উপদেষ্টা সহ অন্যান্য সব উপদেষ্টাদের সাথে নিয়ে আমরা কাজ করেছি। আমি বলবো আমরা সফল হয়েছি, আল্লাহর অশেষ রহমত। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আজকে আর এখানে থেকেন না প্লিজ। এবং আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি, along with your very very respectable vice chancellor, along with the teachers association leaders. So we shall work together inshallah. আমরা কামিয়াব হব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কাকরাইল মোড়ে, যেখান থেকে শিক্ষক সমিতির নেতারা বক্তব্য রাখছিলেন। এবারে চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে শাহবাগ থানা পর্যন্ত মিছিল করে শিক্ষার্থীরা অবরোধ করে শাহবাগ থানা। এরপর শিক্ষক শিক্ষার্থী সহ 10 জনের প্রতিনিধি দল আলোচনায় বসেন শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে। আলোচনা শেষে তারা বলেন 49 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে রোববার আবারও শাহবাগ থানা ঘেরাও করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। শুক্রবার সকালেও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, সেগুলো এখন উদ্ধার করা হয় নাই। উদ্যানের গেটে, বাংলা একাডেমির গেটে সেই সিসিটিভি ক্যামেরা উদ্ধার করলে আসামি ধরা পড়তো, কেন পুলিশ এখন উদ্ধার করে নাই? শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং 48 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। তারা প্রধান আসামিকে এখনো ধরে নাই এবং যাদেরকে ধরেছে তাদেরকে কোনো রিমান্ডেও নেয়নি। কেন তাদেরকে রিমান্ডে নেয়নি, কেন প্রধান আসামিকে ধরা হয়নি? এজন্য আমরা আজকে থানার সামনে এসেছি, থানা ঘেরাও করব এবং তাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে। ক্যাম্পাসের পাশে যে সৌরাদ উদ্যানের ভিতরে মাদক সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন যে হকার দোকানগুলো থাকে, সেই দোকান থেকে চাঁদাবাজি থেকে শুরু করে নানা কার্যক্রম, সেটা বিগত সময়ে নানাভাবে যুক্ত ছিল এবং সেটা নিয়ে যে নানা রোষানল আর এই যে হত্যাকাণ্ডের পিছনে যে আসলে মূল কি কারণ, সেই কারণটা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমরা এখন কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত হাজির করতে পারে নাই, অনেক সময় অতিবাহিত হয়েছে। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় করিডোর দেওয়ার বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন বক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক, আমাদের নেতা এক, আমাদের সমস্ত উদ্দেশ্য এক। সভায় দেয়া বক্তব্যে অবিলম্বে সংস্কার কার্যকর করে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন?
আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, করিডোর দেয়া নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়। আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, সেই ব্যবস্থা নেব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নারীর প্রতি সহিংসতা, কটূক্তি, নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা এবং নারী সংস্কার কমিশনকে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে নারী মৈত্রী সমাবেশ। জাতীয় সঙ্গীত পরিবেশন করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন আয়োজকরা। সমতার দাবিতে আমরা স্লোগানের এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আফজাল হোসেনের রিপোর্ট। সমতার দাবিতে আমরা স্লোগানে নারী মৈত্রী কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে, নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। নারীর ডাকে মৈত্রী যাত্রা থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে আর্থিক, সামাজিক ও শিক্ষা খাতে নারীদের ক্ষমতায়নের জন্য 3টি দাবি তুলে ধরা হয়। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য, সহিংসতা বিদ্যমান, সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়। এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, আদিবাসী ইউনিয়ন সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিআরটিএ হতে নির্ধারণ না করায় রাজধানীতে চলাচল করা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চলছে ইচ্ছে মতো ভাড়া আদায়। সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীদের দাবি দ্রুত ভাড়া নির্ধারণ করে তা নাগরিকদের সাধ্যের মধ্যে আনার। আর বিআরটিএ বলছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে এবং সরকার নির্দেশনা দিলে অন্যান্য গণপরিবহনের মতো এসি বাসেও ভাড়া নির্ধারণ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ধারণ ক্ষমতার অধিক মানুষের বসবাসের নগরী ঢাকার বিভিন্ন সড়কে অন্যান্য যানবাহনের মতো চলাচল করে শীততাপ নিয়ন্ত্রিত বাস। সরকার কর্তৃক নির্ধারিত না থাকায় এসব এসি বাসে ভাড়া নেওয়া হয় মালিকদের ইচ্ছে মতো। এখান থেকে নাবেস পর্যন্ত যা এটা হলো 35 টাকা ভাড়া, আবার স্টুডেন্টের জন্য কম আছে 25 টাকা। আমাদের এটা হলো ডাবল ইঞ্জিনের গাড়ি এবং তেলের গাড়ি। আপনার যে গ্যাসের গাড়ি হয়তো একটু কম হইতো বা হয়তো বা কস্টিং খরচ কম হইতো, এখানে তেলের গাড়ি যার কারণে একটু কস্টিং বেশি, যার কারণে আবার হলো এসি বাস, যার কারণে হয়তো এই জন্য একটু ভাড়াটা হয়তো একটু এমন হয়। গুলশানের ভিতরে এসি বাসে এই 20 টাকা 25 টাকা এটা নির্ধারিত কোনো সরকারের কোনো ইয়া নাই। এটা মালিকদের বা মালিক পক্ষ এটা খরচের সাথে বা ইয়ার সাথে মিলে ওইটা নির্ধারণ করা হয়। তীব্র গরমে এসি বাসে চলাচল অনেকটা আরামদায়ক হলেও তুলনামূলক বেশি ভাড়া দিতে হয়। আমি যাব হচ্ছে তেজগাঁ বটতলা, আমার ভাড়া 35 টাকা। আপাতত ভালোই লাগে, কিন্তু হচ্ছে ভাড়াটা একটু বেশি। আমি যাব হচ্ছে গুলশান 1, আর আমার ভাড়া হচ্ছে 25 টাকা। যে এখন তো গরম পড়তেছে, যে এখান থেকে নাকালপাড়া 35 টাকা, গরমের কারণে বেশি মনে হচ্ছে না। যখন নর্মালে হয় বা আবহাওয়া নর্মাল থাকে তখন 35 টাকা বেশি এখানে ডিস্টেন্স অনুযায়ী। শীততাপ নিয়ন্ত্রিত বাসে উচ্চ মধ্যবিত্তরা চলাচল করায় সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ কিছুটা কমলেও ভাড়া গুনতে হয় অধিক হারে। এখান থেকে রাস্তা 1 কিলো রাস্তার মতো, 1 কিলো হবে না হয়তো এরকম। এখানে 20 টাকা হলে ভালো হতো।
আর অন্যান্য জায়গা থেকে তো 10 টাকাই ভাড়া নেয় লোকালে গেলে আমাদের। প্রাইস তো বেশি, বাট অনেকদিন ধরে তো এটা চলছে, এখন ইউজড হয়ে গেছে এটাতে। আর একটু কম হলে ভালো হতো, 30 টাকা মেবি। ডিসটেন্স অনুযায়ী তো ভাড়া কমানো দরকার। আমাদের যদি প্রতি কিলোমিটার প্রতি 5 টাকা ভাড়া নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়, আর স্টুডেন্টের জন্য এটা হাফ করলে সবচেয়ে বেশি আরো ভালো হয়। বিআরটিএ বলছে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে এসি বাসের ভাড়া নির্ধারণ করা সম্ভব হবে। সরকারের পূর্ব অনুমোদনক্রমে বিআরটিএ এটা নির্ধারণ ও পুনর্নির্ধারণ করতে পারে, এটাই বলা আছে আইনে, এবং বিআরটিএ সেটাই করে আসছে। তবে এসি বাসের ভাড়া আসলে নির্ধারিত নাই, কারণ এটা একটা বিশেষ সার্ভিস, এটার ভাড়া সরকার নির্ধারণ করে না, এটা বলা যায় যে ডিরেগুলেটেড। তবে যদি অতিরিক্ত ভাড়া আদায় যদি এমন অভিযোগ আসে, সরকার সেক্ষেত্রে যদি মনে করে আমাদেরকে নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাবনা আমরা পেশ করতে পারি, যার ফলে এটা নির্ধারণ সর্বোচ্চ ভাড়া কত হবে সেটা হয়তো আমরা নির্ধারণ করে দিতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, এই বাঁধটি ভেঙে ফেলা সম্ভব নয়। তিনি বলেন, বাঁধটিকে যদি ডিকমিশন করা যায় তবেই এর সমাধান সম্ভব। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে এসব কথা বলেন বিএনপির এই প্রবীণ নেতা। তিনি আরও বলেন, ৭৬ সালে ফারাক্কার সমস্যার প্রতিবাদ নিয়ে জাতিসংঘে বিষয়টি উত্থাপন করেছিলেন শহীদ জিয়া। আবারও জাতিসংঘে বিষয়টিকে উত্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানান। দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে, সেই যে পরীক্ষামূলক ভাবে ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল, আজকে প্রায় 50 বছর পরে এসে সেই ফারাক্কা বাঁধ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলক ভাবে চলেই যাচ্ছে। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার দুপুর 2:30টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে শিশুসহ মোট 71 জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। আরও জানা যায়, বাংলাদেশ বিমানের 4368 ফ্লাইটটি শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এ বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছিলেন, পেছনের এক চাকাতেও একটি বিমান জরুরি অবতরণ করতে পারে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিশু কিশোরদের মেধা মনন বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি অডিটোরিয়ামে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফুলকুড়ি আসরের সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের স্মরণ সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তোলার জন্য নৈতিক এবং যোগ্য রূপে গড়ে তোলার কোনো বিকল্প নেই। মরহুম বিচারপতি আব্দুর রউফ আমৃত্যু এমন প্রজন্ম গড়ার জন্যই কাজ করে গেছেন। বানাকা ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শামসুল আলম, সাবেক সচিব ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।